রামিসা হত্যার বিচারের দাবিতে রাতভর বিক্ষোভ মিরপুরে স্বজনহারা পরিবারকে সমবেদনা জানাতে বাসায় গেলেন প্রধানমন্ত্রী। দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারব এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল চট্টগ্রাম। অভিযুক্তকে ছিনিয়ে নিতে গেলে পুলিশ স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র নগরী। আমার বন্ধুর মেয়ে ছিল, তো আমরা যাবো না ওকে ইয়ে করার জন্য। এখানে পুলিশে কেন ভাইয়া আমাদেরকে লাঠিচার্জ করবে? দর্শকের একটা বিচার হবে যে মৃত্যু, ওকে জনগণ গণতুলা দিয়ে মৃত্যুর বিচার হবে। ওরা চেয়েছিল কি ওখানে তারা হাতে আইন তুলে নেবে এবং মেরে ফেলবে, কিন্তু আইন তো আছে দেশে। দক্ষিণ সিটির বর্ধিত জনপদ দাসের কান্তি যেন বিচ্ছিন্ন দ্বীপ। দুর্গম যোগাযোগ আর অপ্রতুল সেবায় নাগরিক দুর্ভোগ চরমে। আমাদের এই যে এলাকায় মনে করেন এখন আমরা নৌকা বাদে চলার মতো সুযোগ সুবিধা নাই। মানুষগুলা এখানে পড়াশোনা করতে যেতে পারে না, আমাদেরগুলো মানুষগুলো চিকিৎসা সেবা নিতে পারে না। হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, অথচ একটা ব্রিজ নেই এই জায়গা দিয়ে। আশা করি যে মন্ত্রণালয় থেকে এই ওয়ার্ডগুলোর জন্য স্পেশাল বরাদ্দ আমরা সেখানে পাবো। পশুর যোগান বেড়েছে সারা দেশের কোরবানির হাটে। খামারে বিক্রি বেশি ছোট আর মাঝারি দেশি গরুর। 2-1 দিনের মধ্যে বেচাকেনা জমে ওঠার আশা। চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে রণক্ষেত্রে বিক্রির অভিযোগ। দালালদের গ্রেফতার আর সন্তানদের ফেরত চায় গোপালগঞ্জের 3টি পরিবার। কলকাতায় অবৈধ বাংলাদেশি খুঁজে বের করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অনুপ্রবেশকারীদের আর কোনো আইনি আশ্রয় নয়, সরাসরি সীমান্ত পারের ঘোষণা। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিশু রামিসা হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ছিল রাজধানীর মিরপুর এলাকা। 10 নম্বর গোল চত্বরে অবস্থান নিয়ে চারপাশের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। রামিসার হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবি জানান তারা। এদিকে অবরোধের ফলে পুরো এলাকার যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। রাত 1টার পর পুলিশের অনুরোধে নতুন কর্মসূচি ঘোষণা করে এলাকা ছাড়েন আন্দোলনকারীরা। এই স্লোগান শুরু হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। মধ্যরাত পেরিয়ে গেলেও একটিও কমেনি কণ্ঠের ঝাঁজ। শিশু রামিসা হত্যার প্রতিবাদে মুখর ছিল মিরপুর 10 নম্বর এলাকা। প্রধানমন্ত্রীর আগমনের খবরে রাত 8:30টার পর থেকে আরও মানুষ জড়ো হয় সেখানে। খুনের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। আমরা মেয়েরা সেফ নাই বাংলায়, যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে আমরা রাজপথ ছাড়বো না। এরকম প্রতিনিয়ত যদি 10টা-12টা এরকম যদি প্রতিনিয়ত হইতো, তাহলে কিন্তু ফাঁসি দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটতো না। এদের বিচার আগামী 30 দিনের 90 দিনের ভিতর এদের বিচার জনসমক্ষে প্রকাশ করা হোক। কয়েক ঘন্টা সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় আশপাশের এলাকায়। জরুরি পরিষেবার কিছু গাড়ি চলাচলের সুযোগ পেলেও বাকিরা নাকাল হয় যানজটে। আমরা হত্যার বিচার আমরা চাই, অবশ্যই চাই, কিন্তু তার মানে তাই না যে এই এত হাজার হাজার গাড়ি রাস্তায় চারপাশে বন্ধ করে তুই আমরা এই বিচার চাই। 10 নম্বরে যে সামনে মিরপুর কমপ্লেক্সে হয়তো 8:30টার দিকে আটকাইছি, এ পর্যন্ত এইভাবেই পড়ে আছি। এই জিনিসটাকে সুন্দর রেখে কিভাবে আন্দোলনটা আমরা চালাইতে পারি, এইটা আমরা করার উচিত। আন্দোলনের বিষয়ে আমরাও একমত। রাত 1টার পর যান চলাচল শুরু করতে উদ্যোগী হয় পুলিশ। দফায় দফায় আলোচনার পর নতুন কর্মসূচি দিয়ে মাঠ ছাড়েন বিক্ষোভকারীরা। শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এবং আমরাও এখানে ছিলাম। সাধারণ জনগণ যারা অংশগ্রহণ করেছিল, যারা করেনি, সবাই এখানে ছিল।
তো যারা আজকে আন্দোলন করা অবস্থায় গাড়ি ছেড়ে দিয়েছে আন্দোলন স্থগিত করে আজকের মতো, এবং আমরাও এটার বিচার চাই, তাদের সাথে একত্রতা প্রকাশ করছি। গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ভবনের ৩য় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ওই দিনই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সোহেল রানাকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসার পরিবারের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শোকাহত স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। আশ্বাস দিয়েছেন দ্রুত বিচার নিশ্চিতের আর পরিবারের পাশে দাঁড়ানোর। একদিন ঘুরতে ঘুরতে অচিনপুর চলে আসলাম। শিশু রামিসার হোমওয়ার্কের খাতায় তার নিজের লেখা অচিনপুরই এখন তার শেষ গন্তব্য। মধ্যে বৃহস্পতিবার রাতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারের সদস্যদের জানান সমবেদনা, দায়িত্ব নেন রামিসার বড় বোনের। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী জানান রামিসা হত্যার বিচার দ্রুততম সময় হবে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সব কিছু উনি বহন করবেন। এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। যে পথে প্রতিদিন স্কুলে যেত ছোট্ট রামিসা, সেই পথেই এখন হাজারো মানুষের ভিড়। স্লোগান আর দাবিতে উত্তপ্ত চারপাশ। দ্রুত বিচার করবে। সে অসুস্থ হয়ে গেছে, ৩-৪ দিন ধরে আছে, খাওয়া দাওয়া অনেক ঘুম নাই, নিজে অসুস্থ। আমার বড় মেয়ে লেখাপড়ার দায়িত্ব নিবে বলছে। মাথা আলাদা করে বালতিতে রাখছে, আলাদা আলাদা মানে খাটের নিচে রেখে দিয়েছে এবং হাত দুটো কাইটা রেখে দিয়েছে। ওর উদ্দেশ্য ছিল যে লাশটাকে গুম করে দেওয়া। আমি চাই জানি ওই লোকটার মৃত্যু হোক, আমি চাই কালকে তাকে ফাঁসি দিয়ে দিক। এই হত্যার কঠোর বিচারের দাবিতে সরব নেটিজেনরা। প্রতিবাদ আর বিক্ষোভ এলাকা থেকে ছড়িয়েছে সারা দেশে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঘেরাও এবং দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম। অভিযুক্ত যুবক মনিকে পুলিশে নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইলে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকালে। স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চেয়ারম্যান ঘাটা এলাকায় ডেকোরেশন দোকানের এক কর্মচারী 4 বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়রা ওই ভবন ঘিরে ফেলে। আজকে আমার ঘরেও তো আমার ছেলে মেয়ে আছে, তাদের কি নিরাপত্তা আছে? পুলিশ ধরে তাকে কোর্টে চালান করে দিলে সে 3 মাস পর জামিনে চলে আসবে। মেয়ের পিতা হয়ে আমরা তো এখানে খুব অসহায়ের মধ্যে আছি, দিন দিন এভাবে দর্শিত হইল। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শত শত লোকজন অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে। ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে 2 সংবাদকর্মী সহ কয়েকজন আহত হন। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেয় জনতা। চট্টগ্রাম কক্সবাজার সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সেটা আমার বন্ধুর মেয়ে ছিল, তো আমরা যাবো না ওকে ইয়ে করার জন্য। পুলিশে কেন আমাদেরকে লাঠিচার্জ করবে? গেট ভেঙে পাবলিক যখন ঢুকছে পুলিশ এসে লাঠিচার্জ করতেছে, লাঠিচার্জ মানতেছে না, তখন পুলিশে ডাইরেক্ট ফায়ার। তোর সঙ্গে একটা বিচার হবে যে মৃত্যু, ওকে জনগণ গণতুলা দিয়ে মৃত্যুর বিচার হবে, এছাড়া কোনো বিচার হবে না। সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষ চলতে থাকে রাত পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তা কাজে আসেনি। স্থানীয়দের সাথে সংঘর্ষে 3 পুলিশ সদস্য সহ আহত হয় অন্তত 15 জন। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আমরা আরও ফোর্স আনার জন্য অপেক্ষা করছিলাম, সেটা হয়েছে। সেটা দেখেন আমাদের যথেষ্ট ফোর্স আসছে, আমরা এখন টোটালি নিয়ন্ত্রণে নিয়ে আসছি। ওরা চেয়েছিল কি ওখানেই তারা হাতে আইন তুলে নেবে এবং মেরে ফেলবে, কিন্তু আইন তো আছে দেশে।
আইন তো মানতে হবে। তো আমরা আমাদের মতো করে আসামিকে আমাদের হেফাজতে নিয়ে নিই। তো আমাদের কিছু পুলিশ অফিসার এবং আমি নিজেও আটকে পড়ি, বাট আমরা এলাকার যে সাধারণ পাবলিক, যে সিটিজেন ফোরাম, তাদের সহযোগিতায় আমরা ওখান থেকে বের হয়ে আসি। অসুস্থ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাপস সরকার, যমুনা নিউজ। মাগুরা শিশু আসিয়ার ধর্ষণের ঘটনায় 1 মাসে বিচার হলেও 1 বছরও কার্যকর করা যায়নি আসামি হিটু শেখের ফাঁসির রায়। অপরাধী সহযোগী 3 জনকে আগে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আইনজীবীরা বলছেন বিষয়টি উচ্চ আদালতে থাকায় এখনই ফাঁসি কাষ্ঠে ঝোলানো যাচ্ছে না হিটু শেখকে। অন্যদিকে পরিবার ও স্বজনরা বলছেন অপরাধীদের সাজা নিশ্চিত করতে না পারলে দেশের শিশুদের উপর এই পাশবিক নির্যাতনের লাগাম টানা সম্ভব হবে না। না, এটা তো বড় বুদ্ধি হয়নি, কেবল 7 বছর যে 8 বছর পড়েছে। আমি ধরেন ওই সময় মারা গেল, তো অনেকেই অনেক কিছু করলো, অনেক আন্দোলন করলো, ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করছে আমার মনির জন্য, কিন্তু সেই পরিশ্রম বিফলে গেছে। সন্তানহারা মায়ের চোখের জল শুকিয়ে গেছে। বিচার প্রার্থী আয়েশা বেগমের আরতি রূপ নিয়েছে ক্ষোভ আর হতাশায়। মাগুরার ছোট্ট আসিয়ার কথা মনে আছে নিশ্চয়ই। বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে 2025 সালের 5 মার্চ রাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখের লালসায় ক্ষতবিক্ষত হয় ছোট্ট শরীর। গোটা দেশ স্রষ্টার কাছে ফরিয়াদ জানিয়েছিল সুস্থ হয়ে যেন আবারও মায়ের কোলে ফিরে যেতে পারে সে। তার হয়নি। 7 দিন পর হাসপাতালে মারা যায় আসিয়া। এরপর ধীরে ধীরে বহু সময় গড়িয়েছে। পুলিশ হিটু শেখ ও তার 2 ছেলে এবং স্ত্রীকে গ্রেফতারও করে। পরে আদালতে বেকসুর খালাস পায় 2 ছেলে ও স্ত্রী। সেই বছর 17 মে ফাঁসির রায় হয় হিটু শেখের, কিন্তু সেই রায় কার্যকর হয়নি এখনো। দোষীরা খালাস পেয়ে গেল, আবার তারে যে মাগুরা আদালতে রায় দিল সেটাও কার্যকর করলো না। সরকার এইভাবে যে কাজ করতেছে, এই কাজগুলো ঠিক যাতাই কিছুদিন জেল খেটে খুনি বের হয়ে যাবে, কোন এক ফাঁকে এটা হারিয়ে যাবে। দীর্ঘ 1 বছরেরও বেশি সেই রায় কার্যকর হয়নি। আমরা আমাদের সবার দাবি এই ধরনের ধর্ষণ এবং এই ধরনের ঘৃণ্য অপরাধজনক কর্মকাণ্ডের শাস্তিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হলে আজকে এই রামিসা হত্যার এই বিষয়টা হয়তো আমাদের দেখতে হতো না। কেন কার্যকর করা যাচ্ছে না ফাঁসির রায়? আইনজীবীরা জানালেন আসামি পক্ষের আপিল উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়, তাই কার্যকর হচ্ছে না মৃত্যুদণ্ড। ডেথ রেফারেন্সের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করা হয়। ইতিমধ্যে উক্ত মোকদ্দমার সাজাপ্রাপ্ত আসামি বিজ্ঞ মহামান্য হাইকোর্টে অ্যাপিল দাখিল করেছেন। মোকদ্দমাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টে অপেক্ষমান। শিশু ধর্ষণ ও হত্যা বন্ধে বিচারের পাশাপাশি রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাসিন্দা ঢাকা সিটির, কিন্তু প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা বাসের সাঁকো কিংবা নৌকা। একটি ব্রিজের অভাবে মূল শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বলছি রাজধানীর আফতাবনগর লাগোয়া ডিএসসিসির 75 নং ওয়ার্ডের দাসের কান্দি এলাকার কথা। প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পারাপারে চরম দুর্দশার শিকার এই অঞ্চলে বৃদ্ধ, রোগী, শিশু কিংবা শিক্ষার্থীরা। দক্ষিণ সিটির প্রশাসক জানিয়েছেন আসছে বাজেটে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে এসব এলাকার উন্নয়নে। SRS আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। তপ্ত রোদে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষানি, এমন দৃশ্য আবহমান বাংলার কোনো এক গ্রামের মনে হতেই পারে। তবে বাস্তবতা হলো কোনো গ্রামীণ জনপদ নয়, খোদ রাজধানী শহরের বাসিন্দা তারা, যেখানে পৌঁছায়নি শহরের চাকচিক্য আর নাগরিক সুবিধা। আমরা তো শহরে ঢুকছি অনেক বছর হয়েছে, 10 বছর হয়েছে, কিন্তু শহরের কোনো সুযোগ সুবিধা পাই নাই। কে পানির লাইন নাই, গ্যাসের লাইন নাই, রাস্তাঘাট ঠিক নাই। কে একটা স্কুলে বাচ্চা পোলাপান যাইতে না, অসুবিধা হয়। দাসেরকান্দি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলামিন। ছোট্ট এই ব্যবসায় সবকিছু ঠিক মতো চললেও চরম বেগ পোহাতে হয় দোকানের মালামাল পরিবহনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেক দুর্ভোগ কষ্টে আছি। যেমন ছোটোখাটো একটা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা এই মালামাল যা আছে এই সব কিছু আমরা নৌকা দিয়ে নিয়ে আসি, ট্রলার দিয়ে নিয়ে আসি। আমাদের অনেক খরচ চলে যায়, মাথায় করে নিয়ে আসতে হয়। ত্রিমোহনী পর্যন্ত সড়ক যোগাযোগ থাকলেও খালের ওপারে দাসেরকান্দি যাওয়ার মূল ভরসা বাঁশের সাঁকো কিংবা নৌকা। কেউ অসুস্থ হলে কিংবা গর্ভবতী মায়েদের চিকিৎসায় ভোগান্তির অন্ত নেই। এই যে একটা বাঁশের একটা সাঁকো,
এই বাসে সে করে ভেঙে আছে গা, ফলাফানে যাইতে পারে না। কয়েকদিন পরে আমরা চাঁদা তুললা, নিজেরা চাঁদা তুললা ব্রিজ করি। আমাদের এই যে এলাকায় মনে করেন এখন আমরা নৌকা বাদে চলার মতো সুযোগ সুবিধা নাই। মানুষগুলা এখানে পড়াশোনা করতে যেতে পারে না, আমাদেরগুলো মানুষগুলো চিকিৎসা সেবা নিতে পারে না। এইটাকে যদি খুব জোর দিয়ে দেখে তাইলে এটা সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধাগুলো আছে মানুষ পাবে। খিলগাঁও থানার আফতাবনগর লাগোয়া দাশেরকান্দি এলাকার মানুষ কাগজে কলমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা, কিন্তু 10 বছরেও শহরের কোনো সুযোগ সুবিধা পৌঁছায়নি এই জনপদে। দাশেরকান্দি সহ এর আশপাশের বেশ কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষের প্রতিদিনকার যাতায়াতের একমাত্র অবলম্বন এই বাঁশের সাঁকোটি। প্রতিনিয়ত বৃদ্ধ, রোগী, শিশু কিংবা শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হয়ে থাকেন এই সাঁকোটি। স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও এর বাস্তব প্রতিফলন ঘটেনি, ফলে ভাগ্যেরও পরিবর্তন হয়নি এই জনপদের বাসিন্দাদের। বাসিন্দাদের অভিযোগ, বারবার আশ্বাস দিলেও সমস্যা সমাধানে এগিয়ে আসেনি কোনো জনপ্রতিনিধি, নজর নেই সিটি কর্পোরেশনেরও। ফলে নিজেদের তোলা গণচাঁদায় কোনো মতে বাঁশের সাঁকো তৈরি করে চলছে প্রতিদিনকার যাতায়াত। হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, অথচ একটা ব্রিজ নাই এই জায়গা দিয়া। আমরা বহুত সংকোচে বহুত বিপদে এই জায়গার বেঁধে থাকি, আমি কি করবো? এছাড়া আমাদের কোনো উপায় নেই। বৃষ্টি হলে যাইতে পারি না, ফিস লয়ে জায়গা ছোট মানুষ লয়ে যান না, বুড়া মানুষ যাইতে পারেন না, অনেকে অসুবিধা হয় অঙ্গ। আমরা অনেক কষ্টে আছি, রুগী হইলে লয়ে যাইতে পারে না, মুরব্বীরা যাইতে পারে না, কোনো অনেক অসুবিধা। আমাদের ব্রিজে 1 বছরের ভিতরে কাজ দত আছে, 6 মাস পরে দত আছে, কিন্তু এখন পর্যন্ত ব্রিজে কোনো খোঁজ খবরই নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, এতদিনে সব এলাকার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়নি, তাই পিছিয়ে আছে সিটির বর্ধিত এলাকা। আসছে বাজেটে নতুন করে বরাদ্দ চাইবে সিটি কর্পোরেশন। এটা তো অবশ্যই গত প্রিভিয়াস যারা গভর্নমেন্টে ছিল তাদের ব্যর্থতা বা তাদের, এই জন্য আমি যে কথাটা বলি যে ঢাকা সিটি কর্পোরেশন অনেকটা বেওয়ারিশের মতো ছিল। আমরা আশা করি যে আমাদের নেক্সট বাজেটে যেটা আসবে, আশা করি যে মন্ত্রণালয় থেকে এই ওয়ার্ডগুলোর জন্য স্পেশাল বরাদ্দ আমরা সেখানে পাবো, এবং পাইলে খুব দ্রুতই আমরা সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করব। বাসিন্দাদের দাবি, অভিজাত এলাকার মতো ট্যাক্স পরিশোধ করলেও চরম বৈষম্যের শিকার তারা। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির অপেক্ষায় দাশেরকান্দি সহ আশপাশের 15 থেকে 20 হাজার মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠতে শুরু করেছে দেশের ছোট বড় কোরবানির পশুর হাট। তবে এবছর খামার থেকে বিক্রি হয়ে যাচ্ছে অধিকাংশ পশু। মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি বলছেন ব্যবসায়ীরা। এদিকে দিন দিন গোখাদ্যের দাম বেড়ে যাওয়া ও ভারতীয় গরুর আধিপত্যের কারণে দাম নিয়ে শঙ্কা খামারিদের। ঈদুল আজহার বাকি আর কদিন, এরই মধ্যে জমজমাট জয়পুরহাটের ছোট বড় পশুর হাট। আমরা চুয়াডাঙ্গা জেলা থেকে আসছি, আমরা মোট 30টা গরু কিনবো, তার ভিতরে আমার হয়েছে 5টা। আজকে নতুন হাটে গরুর আমদানি অনেক বেশি, তবে দাবাজারটা বড় গরুর তুলনায় ছোটগুলো একটু অনেক বেশি মনে হচ্ছে। শুধু হাট নয়, জয়পুরহাটের পুরানাপুল এলাকায় গরু মহিষের খামারগুলো থেকেও কোরবানির পশু কিনছেন পাইকাররা। হাটের ঝক্কি ঝামেলা এড়াতেই বেছে নিচ্ছেন বিকল্প। প্রত্যেকটা খামারে পর্যাপ্ত সংখ্যক কোরবানি পশু আমরা লক্ষ্য করছি। আমরা আশা করি আমাদের খামারিরা এবার সঠিক প্রাইস পাবে। আমাদের ফার্মের আশপাশের গ্রামগুলো থেকে কিছু পাইকার আছে যারা 12 মাস এই গরু বেচা কিনা করে, তারাই মূলত ফার্মে এসে গরু দেখে কিনে নিয়ে গিয়ে ওরা আবার হাটে বিক্রি করে। শরীয়তপুরেও প্রস্তুতির কমতি নেই। আসন্ন কোরবানি উপলক্ষে চাহিদার তুলনায় বেশি গবাদি পশু প্রস্তুত। ছোট গরুর পাশাপাশি খামার জুড়ে রয়েছে বড় গরু। আমরা এবার ঈদ উপলক্ষে অনেকগুলো গরু এবং মহিষ প্রস্তুত করেছি। তার মধ্যে বিশেষভাবে আমরা এই যে হোয়াইট ডায়মন্ড এবং ব্ল্যাক ডায়মন্ড আসার পরে দেখলাম যে আসলে অনেক বিগ সাইজ গরু আমাদের শরীয়তপুর জেলার মধ্যে এরকম গরু আমরা কখনো দেখি নাই। তবে বাজারে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে খামারিরা। অপরদিকে শেষ মুহূর্তে ভারতীয় গরু চলে আসলে রয়েছে দেশীয় গরুর দাম পতনের শঙ্কা। গরু প্রস্তুত করতে সবচেয়ে বড় সমস্যা হলো গোখাদ্যের দাম
বিগত বছর অনুযায়ী এবার আরো বেশি। সারা বছর আমরা গরু পালন করি, কিন্তু একবারে শেষ সময় এসে দেখি আমরা ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢুকে যায় চোরাই পথে। এই কারণে আমাদের গরুর বাজারটা নষ্ট হয়ে যায়। পিছিয়ে নেই শেরপুরও। প্রতিবারের মতো এবারও প্রাকৃতিক পরিবেশে শেরপুর সীমান্তের পাহাড়ে প্রস্তুত হচ্ছে দেশি গরু। কচি ঘাস ও লতাপাতা খাইয়ে বড় করা হচ্ছে পশুগুলোকে। সে কারণেই এসব গরুর চাহিদা আগের তুলনায় বেড়েছে কয়েক গুণ। রোগবালাই নাই, রোগবালাইও কম, আর আমাদের খরচও কম, ঘাসের উপরে ডিপেন্ড। এই গরু চড়াই আমরা জীবন নির্বাহ করি। এই গরুতে আমরা প্রচুর পরিমাণে লাভবান হই। খামারিরা জানান, সীমান্ত অঞ্চলের স্বাস্থ্যসম্মত পরিবেশ, পর্যাপ্ত ঘাস থাকায় গরু পালনে অতিরিক্ত খরচ নেই। ফলে অন্যান্য এলাকার তুলনায় লাভের পরিমাণও বেশি। আমরা এই গরু লালন পালন করি, আমাদের আসলে একটা টাকা খরচ নাই। আমরা এই পাহাড়ের লতা পাতা গরুগুলা খাই, সকালবেলা আনি, বিকালবেলা নিয়ে যাই। দেশি গরুর চাহিদা বেশি, এলে আমরা নিয়ে বেড়াই, পাহাড়ও হাতি হতে আলাচনি করে। এবছর জেলায় কোরবানির জন্য ৯১,৭৩৮টি গরু প্রস্তুত করা হয়েছে, যেখানে চাহিদা রয়েছে ৬৩,৭৪০টি। জারিন অর্নি, যমুনা নিউজ। কোরবানির হাটের পশুর খবর আপনাদের আমরা জানাবো। চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, খামারগুলোতে গবাদি পশুর যোগান এখন কেমন দেখছেন, এবং ঈদের যেহেতু আর কিছুদিন বাকি, বেচা কেনা শুরু হয়েছে কিনা? মারফি, এই চুয়াডাঙ্গা অঞ্চলের গরুর কিন্তু একটি বেশ সুখ্যাতি রয়েছে সারা দেশ জুড়েই, এবং এই সুখ্যাতি থাকার কারণে কিন্তু প্রতি বছরই বিভিন্ন যে খামারগুলো রয়েছে কিংবা বাসাবাড়ি রয়েছে সেখানে কিন্তু বিপুল পরিমাণের গরু কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়। এবার তার ব্যতিক্রম নয়, প্রচুর পরিমাণের গরু প্রস্তুত করা হয়েছে এবং সেগুলো আসলে চুয়াডাঙ্গার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে বেশ আগেভাগেই। আমরা খামারগুলো ঘুরে দেখছিলাম যে এই বছর আসলে দেশীয় গরুর মধ্যে ছোট এবং মাঝারি আকারের যেই গরুগুলো রয়েছে সেইগুলো কিন্তু আসলে পছন্দের শীর্ষে রয়েছে, এবং খামারিরাও সেই পছন্দের বিষয়টি মাথায় রেখেই তারা গরু লালন পালন করছেন, এবং সেই মোতাবেক তারা কিন্তু আসলে এই ধরনের গরু দেশের বাজারে ছড়িয়ে দিচ্ছেন। খামারিরা বলছিলেন যে তারা এর আগে আসলে বিশাল আকৃতির গরু লালন পালন করতেন, সেইগুলো বাজারে যেত এবং বেশ বিক্রির জন্য তারা একটা ভালো পরিবেশ পেত, কিন্তু এখন যেহেতু আসলে সেই জায়গা থেকে ক্রেতাদের আসলে পছন্দের জায়গা কিংবা সেই পছন্দের তালিকায় সেই বড় আকৃতির গরু নাই, এখন মাঝারি এবং ছোট ধরনের গরুর প্রতি মানুষের আকর্ষণ বেশি। সেই জায়গা থেকে তারা কিন্তু আসলে এই ধরনের গরুগুলোই বেশি লালন পালন করছেন এবং সেইগুলো ক্রেতাদের মধ্যে বিক্রি করার জন্য আসলে ছড়িয়ে দিচ্ছেন। প্রাণী সম্পদ কর্মকর্তারা কিংবা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে যে তথ্য রয়েছে যে চুয়াডাঙ্গায় মোট 2,02,000টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে চুয়াডাঙ্গার স্থানীয় চাহিদা রয়েছে 1,31,000টি, অর্থাৎ 71,000 এই কোরবানির পশু কিন্তু চুয়াডাঙ্গার বাইরে অর্থাৎ সারা দেশে পাঠানোর কার্যক্রম চলছে। মারফি, জিসান, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে গোপালগঞ্জের 3 যুবককে রাশিয়া নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। সেখানে তাদের প্রতিজনকে বিক্রি করা হয়েছে 30 লাখ টাকা করে। এমন প্রতারণার খবরে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। গত 7 মে রাশিয়ায় পাড়ি জমান গোপালগঞ্জ সদরের সীতারকুল এলাকার যুবক রনি ফকির। আশা ছিল ভালো চাকরি আর উচ্চ বেতনের, কিন্তু পৌঁছানোর পর ভাগ্য বদলের স্বপ্ন রূপ নেয় বিভীষিকায়। রাশিয়ায় পৌঁছে রনি জানতে পারেন এজেন্সি ও স্থানীয় দালাল চক্র তাকে 30 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে রুশ সেনাবাহিনীর কাছে। বর্তমানে তাকে যুদ্ধের কঠিন সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই খবরে তার পরিবারে চলছে আহাজারি। ক্যাম্পে আটকাই রাখছে, 7-8 জনেরই বাক করে ধইছে। ও বলছে যে আমার কাছে ফোন কাটি নিয়ে যাচ্ছে, আমি তোমাদের সাথে কবে যোগাযোগ করবো কিনা আমি জানি না, আর আমি বাইসে থাকবো কিনা আমি তাও জানি না। 30 লাখ টাকা বেশি ফেলাইছে, এখন এই ছেলেরা যেভাবে হোক সরকারে উদ্ধার করে দেবে। শুধু রনি নন, ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন গোপালগঞ্জ সদরের ঘোষেরচর গ্রামের পলাশ শেখ ও বলাকৈর গ্রামের সৌরভ মোল্লা। স্বজনদের অভিযোগ, স্থানীয় দালাল রেজার মাধ্যমে ঢাকার একটি এজেন্সি তাদের রাশিয়া পাঠায়। সবার কাছ থেকে 6 থেকে 7 লাখ টাকা নেওয়া হয়, কিন্তু চাকরির বদলে ঠেলে দেওয়া হয় রণক্ষেত্রে। খবর মিলতেই পরিবারে বাড়ি আহাজারি, চান সরকারি হস্তক্ষেপে দ্রুত সন্তান ফিরুক বাড়িতে।
4-5 দিন হচ্ছে ওদেরকে আটকায় রাখছে, ওদের খাবার ভালো মতো খাবার দেয়নি, খাবারে কষ্ট দিছে, অন্যান্য কষ্ট দিছে। ওদেরকে বলছে যে তোমাদের যে অভিযোগ তোমাদের স্বাক্ষর জোর করে ওদের কাছ থেকে করাই নিছে। 1,20,000 টাকা বেতন দেবে তাই বলছে, আর এবং এই কনস্ট্রাকশনের কাজে আর কি দিছে। সৌরভ জানালো যে আমরা আমাদের যে দালাল নিছিল ও দালাল আমাদের দেশের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছে এবং আমাদের চুল টুল বিভিন্ন ওরা কেটে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ওরা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, যুবকদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। লিখিত অভিযোগ পাই তাহলে আমরা দেখব যে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে কিনা। যদি আমাদের এখানে ঘটে থাকে ষড়যন্ত্র বা প্রতারণাটা, তাহলে আমরা অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই বিষয়টা আমি আমার শ্রদ্ধেয় ডিসি স্যারের সাথে কথা বলবো। ডিসি স্যার হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন, আর পরিবারকে যত ধরনের মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন বা তাদের পাশে আমরা সার্বক্ষণিক আছি। দালালদের প্রতারণার জাল ছিঁড়ে সরকার দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই তরুণদের দেশের মাটিতে ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর। তাপস সরকার, যমুনা নিউজ। জীবন উপভোগের প্রশ্নে বোধহয় অনেক এগিয়ে রাজধানীর পুরান ঢাকা। ওল্ড টাউনের বাসিন্দাদের দিন কেটে যায় ব্যবসা, ভোজন বিলাস আর অকৃত্রিম বন্ধনে। প্রজন্ম থেকে প্রজন্ম দিনের ব্যস্ততা শেষে যেখানে আড্ডাটা জমে, রাতের সাথে হৃদ্যতার স্বাদ আর ঐতিহ্যের 16 আনাই মেলে রাতের আলাউদ্দিন রোড, নাজিমউদ্দিন রোড আর নাজিরা বাজারে। তবে দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তার পরও এই জায়গার ব্যবস্থাপনায় নজর নেই কারো, অথচ অপরিকল্পিত ভাবনায় এখানেই হতে পারত বাংলাদেশের নাম্বার 1 ফুড স্ট্রিট, বৈশ্বিক ফুড ট্রাভেলারদের আকর্ষণ। রাতের পুরান ঢাকা মানেই ঐতিহ্য আর ভিন্ন স্রোতে চলা জীবনের গল্প। ঘুমন্ত শহরকে পেছনে ফেলে রাতের গভীরতায় এখানে নতুন মাত্রা পায় নগরবাসীর আড্ডা, ভোজন বিলাস। পুরান ঢাকা যেই আসে পুরান ঢাকার এই মুগ্ধ হয়ে যাবেন। যত রাত গভীর হবে তত খাবার বলেন, তারপর এই যে মিলন মেলা মনে হয় এটা প্রতিদিন রাতেই হয়। সপ্তাহে 2 দিন 3 দিন আসাই হয়, আর যখনই আসা হয় তখন এরকম রাত্র 1টা 2টা। সব জায়গায় এরকম উচ্চমুখজ পরিবেশ নাই, জানা আছে আর কি। কাজী আলাউদ্দিন রোড, বংশাল ও ফ্রেঞ্চ রোডের কিছু অংশ নিয়ে ঐতিহ্যবাহী নাজিরা বাজার এলাকা। ভোজন রসিকরা বলেন, দেশসেরা বিরিয়ানি, কাবাবের দোকানগুলো এখানেই। তাই রাজধানী সহ দূর দূরান্ত থেকে অনেকে আসেন সেই স্বাদ আস্বাদনে। এখানে যেতেছে ওইটাই বেস্ট লাগতেছে, পুরান ঢাকার খানি অস্থির। খাবারের টেস্ট, গুণগত মান সবকিছু ব্যবহার হলে ভালো। আজকে খেতে মন চাইছে, পরে বলছি ওয়ারিতে না খেয়ে এখানে আসছি। বিফ চাপ, বিফ বটি কাবাব, এগুলো তো আগে আমাদের একটা ঐতিহ্য। এককালে সাদা সিধা যে কোনো বাচ্চা পোলাপানও খাইতে পারবো। একটু সবাই মিলে খাই, আনন্দ, মজা, টেস্ট, এই আর কি। পুরান ঢাকার বাসিন্দারাও উপভোগ করেন এই সংস্কৃতি। নিজস্ব আমেজ থেকে রাতের আয়োজন এখন তাদের কাছে আতিথেয়তা। এটা হচ্ছে বংশগত একটা জিনিস, তো এটা আমাদের বংশ আছে, বাকিদের বংশ আছে, তো বলবো আমাদের মতো সবাই এনজয় করুক। যারা বনানী বা উত্তরা থেকে আসে তারা কিন্তু কোলাহল দেখে না, মেনলি আমাদের পুরান ঢাকা মানে ওভার ক্রাউডেড, মানুষজন বেশি। এখানকার হিসাব হলো ওরা সারাদিন ঘুমায়, 3টা 4টা বাজে ওরা দুপুরের খাবার খায়, আর রাতের খাবার এই টাইমে হয় ওনাদের। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর সাথে এখন নতুন পুরাতন শতাধিক খাবারের দোকান গড়ে উঠলেও এসব চলছে নাম কাওয়াস্তে। খাবারের জন্য জনপ্রিয় এ রাস্তায় রিকশা, ভ্যান, মোটরসাইকেল সহ সারারাত পণ্য পরিবহনও চলে অবাধে। নিজ নিজ দোকানের সামনে দায়সারা ট্রাফিকিং করছেন কেউ কেউ, যানজটের মাঝেই আছে পার্কিং। তেলের তাওয়াসহ রাস্তাতেই দোকানের অংশ। নেই পর্যাপ্ত ফায়ার ফাইটিং ব্যবস্থা, অথচ আগুনের সংস্পর্শে বড় দুর্ঘটনার ঝুঁকি। খাবারের সৌরভ দুর্গন্ধে মিলিয়ে যাচ্ছে কয়েক গজে। এখানকার দোকানিরাই বর্জ্য ফেলছেন খোলা রাস্তায়। এই জায়গায় কি ফেললেন? ময়লা ফেলার জায়গা হলো এটা ছাড়া তো জায়গা নাই ময়লা ফেলানোর। দইয়ের পাতিল এইখানে কেন ফেললেন? আর কি ফেলার জায়গা নাই? এটা ডাস্টবিন, এই জন্য। ডাস্টবিনের এখানে কোনো আকার আছে, আকৃতি আছে ডাস্টবিনের? আকৃতি নাই, কিন্তু এখানে মানুষ ফালায়, এই জন্য ফালাইলাম। জামজম যেমন না লাগে এই ব্যবস্থাই করতে থাকি, আর মানুষ সিরাজ দিয়ে খাড়া করাই। এদিকটা বাইরে দাঁড়ায় কাজ করলেও সমস্যা হয় না।
শত বছরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ মান ধরে রাখলেও শুধু এমন অব্যবস্থাপনার কারণে বিখ্যাত নাজিরা বাজার এখনও দেশি বিদেশি ভোজন রসিকদের ভোগান্তিহীন রসনাবিলাসের উপযুক্ত করা যায়নি। অথচ এখানেই হতে পারত বাংলাদেশের নাম্বার 1 ফুড স্ট্রিট। নাজিরা বাজারের মতো সেকেন্ড কোনোটা হবে না, কিন্তু সাময়িক সময়ের জন্য একটা এফেক্ট হবে। বৃষ্টি আসলে পানি উঠে তো অনেক ঝামেলা, আসা যাওয়া অনেক প্রবলেম হয়। এই রাস্তাঘাটে যদি ক্লিয়ার করতে পারে। 20 বছর মেয়াদ ছিল আমাদের পুরান ঢাকাতে আন্ডারেই, তখনও এখানে আমাদের ট্রাফিক ব্যবস্থা হয় নাই, তো এখন আর কোত্থেকে হবে? নাজিরা বাজারের দোকানদারি তো রাত্রে, দিনের সাথে বেশি রাত্রে হয়, মানুষ তো নিরাপদে চলাফেরা করতে পারতেছে না। পুরান ঢাকার বিরিয়ানি, কাবাব, লাচ্ছি, ফালুদা যুগ যুগ ধরে ভোজন রসিকদের আকৃষ্ট করে আসছে। আর তাই তো এরই অনুকরণে দেশের বিভিন্ন প্রান্তে এখন মোগলাই খাবারের ছড়াছড়ি। তবে এই স্বাদ ও সুগন্ধ এখানকার অবস্থার খুব একটা পরিবর্তন ঘটায়নি। এখনও সরু গলিতে নেই কোনো ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা, যার ফলে লেগে থাকে দীর্ঘ যানজট আর ভোগান্তি। যেখানে সেখানে বর্জ্য রয়েছে, জীবনের নানা রকম ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনাও। প্রশ্ন ওঠে, এমন বাস্তবতায় আগামী প্রজন্ম কি জানবে এখানকার রাতের ঐতিহ্য, নাকি তা হারিয়ে যাবে 300 ফিটার নীলা মার্কেটে? তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের আধিপত্যের জেরে 2 সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার পৌর বাজারে শ্রাবণ ও নবী ভান্ডারী গ্রুপের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পুরনো দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী দুটি গ্রুপ দেশীয় ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়ায়। এক পর্যায়ে তারা বাজারে ব্যাপক নাশকতা ও লুটপাট শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু সন্ত্রাসীদের বেপরোয়া আচরণের কারণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হলে এলাকা ছেড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য আমরা ফাঁকা গুলি ছুড়েছি এবং দুই পক্ষ আমাদের কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং দুই পক্ষের লোকজন দুদিক দিয়ে গ্রেপ্তারের হাতে দৌড়ে পালিয়ে যায়। কক্সবাজারে মোটরসাইকেলের জন্য পাম্প থেকে তেল নেয়াকে কেন্দ্র করে পর্যটকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন 4 জন। বৃহস্পতিবার রাতে 10টার দিকে সদরের হাজী আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। আহত পর্যটকরা জানান, রাতে 2টি মোটরসাইকেলের তেলের জন্য ওই পাম্পে যান কয়েকজন। এ সময় তেল কম বেশি দেওয়ার দাবিকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের সাথে পর্যটকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারী ও মালিক মিলে পর্যটকদের উপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে স্থানীয় একজন সহ আহত হয়েছেন 3 পর্যটক। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাজধানীর কাকরাইলে অনুমোদিত নকশা না মেনে বহুতল বাণিজ্যিক ভবনের অভ্যন্তরীণ বিন্যাস পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ। এই সময় ভবন কর্তৃপক্ষকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। রাজুকের দাবি, ভবনের গুরুত্বপূর্ণ অগ্নি নিরাপদ সিঁড়ির প্রবেশপথ বাধাগ্রস্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, জরুরি নির্গমনের পথ বন্ধ। অগ্নিকাণ্ডে এমন ঘটনায় যারা মারা যান সেটি কি শুধুই দুর্ঘটনা নাকি হত্যা? বিধি ও নকশা বহির্ভূত ভবন নির্মাণে এমন মৃত্যুর প্রমাণ মিলেছে বহুবার। রাজধানীর কাকরাইলে এই 8তলা বাণিজ্যিক ভবনের অবস্থাও তাই। অনুমোদিত নকশা অনুযায়ী প্রতি ফ্লোরে একটি ইউনিট থাকার কথা থাকলেও বাস্তবে তা ভাগ করা হয়েছে একাধিক ইউনিটে। নেই জরুরি নির্গমন পথ, এমনকি অগ্নি নিরাপদ সিঁড়িও বন্ধ হয়েছে অনুমোদনহীন নকশার কারণে। এমন সব গুরুতর অভিযোগে ভবনটিতে অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। পিছনের সিঁড়িটাও যাতে সবাই ব্যবহার করতে পারে, এই জন্যই এইখানে একটা লবি তৈরি করে দেওয়ার জন্যই রাজুক থেকে আমাদেরকে জানাইছে। পিছনের পার্টে ব্লক করে ফেলানো হয়েছে, কোনো করিডোর দিয়ে সামনের যারা ব্যবহারকারী ফ্লোর ব্যবহারকারী তাদের জন্য ওপেন রাখে নাই। বিধিমতে বহুতল বাণিজ্যিক ভবনে অন্তত 2টি পৃথক জরুরি নির্গমন পথ বা সিঁড়ি রাখা বাধ্যতামূলক, কিন্তু অনুমোদিত নকশা পরিবর্তন করে ফ্লোর ভাগ করা হলে সেই নিরাপত্তা ব্যবস্থাই ভেঙে পড়ে। ফলে অগ্নিকাণ্ডে আটকা পড়ে ভবনের মানুষ।
ওনাদের ইন্টেরিয়রগুলো এমনভাবে করা যে ওই পাশে ফায়ার স্কেপটাতে কেউ যেতেই পারছে না। উপরে একটা ফ্লোরে দেখে আসলাম, ওটাতে ওনারা কলাপসিবল গেট করে ফেলেছেন। এখন যদি ইমার্জেন্সি কোনো কিছু হয়, অকারেন্স করলে, তখন দেখা যাবে যে এই গেট পার হয়ে আসলে ওই পাশের স্কেপটা ইউজ করাটা টাফ হয়ে যায়। এটা একটা অনেক বড় ভায়োলেশন। তা আমরা আপাতত সেটারই যতটুকু সম্ভব ওপেন করে দেওয়ার চেষ্টা করছি। আমরা বলেছি 1 মাসের মধ্যে ওনাকে করিডোর করে হলেও যেন ওপেন স্পেসটা দেওয়া হয়, যেন সবাই অ্যাক্সেসটা পায় ফায়ার এসকেপের। আর জরিমানা 2 লক্ষ টাকা করা হয়েছে। অভিযানকালে ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা মেলায় 2 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদ নির্গমন পথ উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা না মানলে ভবন মালিকের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজউক। এদিকে মগবাজার চেয়ারম্যান গলিতে নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৈশাখের দাবদাহ পেরিয়ে এখন বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ। এটিকে বলা হয় মধুমাস। 2 হাত ভরে রসে ভরা ফলের ডালি সাজিয়ে দিয়েছে প্রকৃতি। আম, জাম, কাঁঠাল, লিচু, এই ফল উৎসব এখন জমজমাট। চারপাশে শুধুই ফলের গন্ধ। জ্যৈষ্ঠের এই মাসে বাঙালির পাতে আম কাঁঠালের ধুম। সময়টা শুধু স্বাদের নয়, কৃষকের মুখে হাসিরও বটে। চলুন দেখি এই মধুমাসে মাঠ বাজার কেমন চলছে। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে আম, লিচুর লাল রং আর কাঁঠালের গন্ধে মো মো করছে চারপাশ। আবহাওয়া অনুকূলে ছিল, তাই সাতক্ষীরায় এবার ফলনও বেশ, ফলও পাকছে সময় মতো। হিমসাগর আমগুলো এইরকম যে এ যদি একটা পাকে আজকে আগামীকালকে 20টা পাকবে। আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম আগাম পেকে থাকে। আমাদের প্রথম ডেট দেওয়া ছিল 5 তারিখে, সেই তারিখ অনুযায়ী গোপালভোগ এবং গোবিন্দভোগ সেই 5 তারিখে পাকছে এবং তার এখনই শেষ হয়ে গেছে। বাজারে এখন গোপালভোগ এবং গোবিন্দভোগ আম নাই। গাছতলায় বসে পাকা আমের স্বাদ নিচ্ছেন অনেকে, স্বাদেও মুগ্ধ ফলপ্রেমীরা। আমটা অত্যন্ত সুস্বাদু, সুমিষ্ট এবং অনেক ভালো। আমরা বাগান থেকে আমগুলো যে খেয়ে যে মানে যে তৃপ্তি পেলাম, যে মজাটা পাইলাম, আসলে এটা মনে হয় যে অন্য কোথাও বা অন্য আমে আমরা এটা পাবো না, এত তৃপ্তি। বাগান থেকে ফল উঠেই চলে আসছে স্থানীয় বাজারে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। শহর থেকে গ্রাম, সবখানেই এখন ফলের উৎসব। 1 মণ 2 মণ 3 মণ 10 কেজি 5 কেজি যার যে পরিমাণ লাগে সেই পরিমাণ কিনতেছে। সিজনারি ফল এগুলো তো কেনা লাগে, খাওয়া লাগে, মনও চাইছে, তাই তো আর টাকার দিকে না থাকে। 50টা লিচু গেলাম 200 টাকা। মৌসুমি ফল দামও গেল বারের তুলনায় অনেক কম আছে, সবার ক্রয় ক্ষমতার ভিতরে আছে। মৌসুমি ফল পুষ্টিগুণে ভরা, বিষমুক্ত ফল শরীরের জন্য উপকারী। লাভের আশা করছেন চাষিরা। ঈদের সিজনে বিভিন্ন মানুষের বাড়িতে বেড়াতে যাই, বিভিন্ন ফল দেশীয় ফল নিয়ে যাই। তো আমরা আশা করছি যে আমাদের যে ফলগুলো বাজারে ওঠে এগুলোর দামও কৃষকরা ভালো পাবে। ফ্রেশ ফল হয়, কোনো কেমিক্যাল মুক্ত হয়, বাজারে কোনো মানে কৃত্রিম কোনো পদ্ধতি অবলম্বন না করা হয়, তাহলে এটা স্বাস্থ্যের জন্য উপকারী দিকই বেশি। মধুমাস ফুরিয়ে যাবে, কিন্তু স্বাদ আর স্মৃতি থেকে যাবে বছর জুড়ে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। মুসলিম ধর্মানুসারীদের সবচেয়ে বড় সমাগম পবিত্র হজ আয়োজনে পুরোপুরি প্রস্তুত সৌদি আরব। বৃহস্পতিবার মক্কা নগরীতে মহড়া করেছে সৌদি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে হজযাত্রীদের আগমন, গমন ও সার্বিক ব্যবস্থাপনায় দক্ষতা যাচাই করে নিরাপত্তা বাহিনী। মক্কার প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয় মহড়া, পরে নির্দিষ্ট গাড়ি দিয়ে টহল দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলতি বছর আনুমানিক 20 থেকে 30 লাখ হজযাত্রীর আগমনের কথা রয়েছে সৌদি আরবে। ভারতে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।
ভারতে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত হলে তাদেরকে দ্রুত সীমান্ত পার করিয়ে দেওয়ার আদেশ দেন রেল ও পুলিশ কর্মকর্তাদের। হাওড়া স্টেশন ও আশপাশের এলাকায় অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতেও প্রশাসনকে কড়া নির্দেশ দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে আইনি জটিলতায় সময় নষ্ট করা হবে না। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি, রেল কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক দফতরের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, সামনে পৌরসভার ভোটকে কেন্দ্র করে সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরছে বিজেপি সরকার। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।